পর্তুগাল ক্রোয়েশিয়াকে অল্প ব্যবধানে হারিয়ে পরবর্তী রাউন্ডে চলে গেছে, কিন্তু মাঠে তাদের এখনও অনেক সমস্যা দেখা যাচ্ছে। চলুন পুরো বিষয়টি বিশদভাবে বিশ্লেষণ করা যাক। পর্তুগাল 4-3-3 ফরমেশনে মাঠে নেমেছিল। মাঝে মাঝে ভিটিনিয়া এবং জোয়াও নেভেজ উভয়ই নিচে নেমে এসে ডিপ লাইং প্লেমেকার হিসেবে খেলা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন। নুনো মেন্ডেস প্রায়শই ভেতরের দিকে অর্থাৎ লেফট হাফ স্পেসে চলে আসছিলেন, যার ফলে উইং বরাবর পুরো ফাঁকা জায়গা পর্তুগালের বাম উইঙ্গারের জন্য উন্মুক্ত হয়ে যাচ্ছিল। একই চিত্র দেখা গেছে ডান পাশেও। ডান ব্যাক ভেতরের দিকে চলে আসছিলেন এবং ডান উইঙ্গার মাঠের পুরো চওড়া জায়গা বা উইডথ ধরে রাখছিলেন, আবার সতীর্থদের সাথে দ্রুত পাসের কম্বিনেশন তৈরি করতে তিনি কিছুটা নিচেও নেমে আসছিলেন। এর ফলে পর্তুগাল বেশ কয়েকবার চমৎকারভাবে বল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পেরেছিল। প্রধান সমস্যাটি ছিল ক্রোয়েশিয়ার রক্ষণভাগ নিয়ে। তাদের কম্প্যাক্ট 4-4-2 ব্লকের কারণে ডিফেন্স লাইনের মাঝখানে পাসের অপশন খুঁজে পাওয়া পর্তুগালের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। ফলস্বরূপ পর্তুগালকে তাদের বেশিরভাগ আক্রমণ উইং বা ফ্ল্যাঙ্ক ব্যবহার করে তৈরি করতে হয়েছিল। এই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একজন সেন্টার ফরওয়ার্ড হওয়া সত্ত্বেও তিনি লক্ষণীয়ভাবে প্রায়শই নিচে নেমে আসছিলেন। আক্রমণকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বল রিসিভ করতে যেমন নিচের দিকে আসছিলেন, তেমনি প্রতিপক্ষের লাইনের মাঝখানের ফাঁকা জায়গাতেও নিজেকে সহজলভ্য রাখছিলেন। তবে পর্তুগাল যখনই তাদের আক্রমণের দিক পরিবর্তন করছিল, তখনই তাদের আরও বিপজ্জনক হয়ে ওঠার সুযোগ তৈরি হচ্ছিল। রুবেন দিয়াজ এই ধরনের পরিস্থিতিতে সবচেয়ে বেশি বল পাচ্ছিলেন। এমন অনেক মুহূর্ত ছিল যেখানে তার সামনে 3টি পাসের অপশন খোলা ছিল, কিন্তু পর্তুগালের সব খেলোয়াড় লাইনের মাঝখানের ফাঁকা জায়গাগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারছিলেন না। এমনকি জায়গা ফাঁকা থাকার পরেও তারা বল রিসিভ করার মতো সঠিক পজিশনে ছিলেন না। যখনই রুবেন দিয়াজ বল নিয়ে সামনে এগিয়ে যাচ্ছিলেন, খুব কম সতীর্থই তাকে সাপোর্ট দেওয়ার জন্য সঠিক অ্যাঙ্গেলে আসছিলেন বা স্পষ্ট পাসের অপশন তৈরি করছিলেন। এর ফলে বাধ্য হয়ে তিনি বারবার ভিটিনিয়াকে বল ফেরত পাঠাচ্ছিলেন, যেন আকার ইঙ্গিতে বলছিলেন, তুমিই প্লেমেকার, এবার তুমিই কিছু একটা করে দেখাও। বিশেষ করে পর্তুগালের ডান ব্যাকের কারণে এটি বারবার ঘটছিল। তিনি প্রায়শই ভেতরের হাফ স্পেসে চলে আসছিলেন, কিন্তু লাইনের মাঝখানে কার্যকরী পাসের হাস্তা তৈরি করতে পারছিলেন না। স্বাভাবিকভাবেই তিনি আবার উইংয়ের দিকেই ফিরে যাচ্ছিলেন, যার অর্থ দাঁড়ায় পর্তুগালের সেন্ট্রাল পজিশনে একজন অতিরিক্ত খেলোয়াড়ের অভাব থেকে যাচ্ছিল। এর পরিবর্তে তিনি মূলত ডান উইঙ্গারের পজিশনটিকেই ডুপ্লিকেট করছিলেন। তারা প্রায় একে অপরের কাছ থেকে বল কেড়ে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি করছিলেন এবং পর্তুগাল পজিশন হারাচ্ছিল। পুরো ম্যাচ জুড়েই রুবেন দিয়াজকে জড়িয়ে এরকম মুহূর্ত অনেকবার দেখা গেছে। ক্রোয়েশিয়ার রক্ষণাত্মক কাঠামো নিখুঁত ছিল না। তাদের দুই হোল্ডিং মিডফিল্ডারের মধ্যে প্রায় 14 মিটারের ব্যবধান ছিল, যা ব্রুনো ফার্নান্দেজের কাছে বল পৌঁছানোর জন্য একটি স্পষ্ট পাসের রাস্তা তৈরি করেছিল। পর্তুগালের মতো মানসম্মত খেলোয়াড়দের পক্ষে লাইনের মাঝখানে দ্রুত পাসের কম্বিনেশন করা খুবই সম্ভব। তাদের দরকার ছিল শুধু সেন্ট্রাল এরিয়াগুলোতে পাস দেওয়া। কিন্তু রুবেন দিয়াজ মাঝখান দিয়ে পাস না দিয়ে খেলাটি উইংয়ে সুইচ করার সিদ্ধান্ত নেন এবং পর্তুগালের ডান উইঙ্গার গভীরে বল পেয়ে ক্রস করেন। সত্যি বলতে এই পদ্ধতিগুলো বেশ বিপদ তৈরি করছিল। যেমন রাফায়েল লেয়াও বলটি কাটব্যাক করে সেকেন্ড ওয়েভে পাঠান এবং প্রথমার্ধের শুরুর দিকে ব্রুনো ফার্নান্দেজ গোল করার দুটি চমৎকার সুযোগ পান। এমনকি এখানে সেন্ট্রাল পজিশনে চলে আসা পর্তুগালের বাম উইঙ্গারের কাছে একটি সহজ পাস দেওয়ার সুযোগ ছিল। বেশ কয়েকজন পর্তুগিজ খেলোয়াড়কে লাইনের মাঝখানের ফাঁকা জায়গাগুলোতে কুইক কম্বিনেশনের জন্য প্রস্তুত থাকতে দেখা গেছে, কিন্তু কেউ যদি সেই পাসগুলোই না দেয়, তাহলে সেই কম্বিনেশনগুলো কখনোই সফল হতে পারে না। তাছাড়া ডায়াগোনাল সুইচ করারও সুযোগ ছিল, কারণ পর্তুগালের একজন খেলোয়াড় সবসময় উইংয়ের চওড়া জায়গা ধরে রেখে সেই ডায়াগোনাল বলগুলো নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। এখানে ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং ব্রুনো ফার্নান্ডেজ নিয়ে একটি পয়েন্ট উল্লেখ করা প্রয়োজন। আশ্চর্যজনকভাবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ব্রুনো ফার্নান্ডেজের চেয়ে অনেক বেশি তরুণ, উদ্যমী এবং গতিশীল দেখাচ্ছিল। রোনাল্ডো ক্রমাগত সেন্টার ফরওয়ার্ড পজিশন ছেড়ে নিচে নেমে এসে লাইনের মাঝখানে অপশন তৈরি করছিলেন। অন্যদিকে ব্রুনো ফার্নান্ডেজ যেন স্ট্রাইকার পজিশনে আঠার মতো লেগেছিলেন। তিনি কেবলই সেন্টার ফরওয়ার্ড হিসেবে উপরেই অবস্থান করছিলেন এবং তা থেকে ইতিবাচক খুবই কম কিছু তৈরি হয়েছিল। পুরো ম্যাচ জুড়েই পর্তুগাল লাইনের মাঝখানে কিছু কম্বিনেশন তৈরি করতে পেরেছিল। যেমন এক মুহূর্তে রোনাল্ডো ফাঁকা জায়গায় নেমে আসেন, ওয়ান টাচ পাস খেলেন এবং ব্রুনো ফার্নান্ডেজের সাথে ফার্স্ট টাইম কম্বিনেশন করেন। এর মাধ্যমে পর্তুগাল অবশেষে মাঝমাঠ দিয়ে সামনের দিকে এগোতে পারে। যে দলের মিডফিল্ডকে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী বলা হচ্ছে, তাদের কাছ থেকে ঠিক এই ধরনের পাসই অনেক বেশি আশা করা যায়। রোনাল্ডোর নিজের কথা বলতে গেলে তিনি নিচে নামতে, লাইনের মাঝখানে কাজ করতে, ওয়াইড এরিয়া বা উইংয়ে চলে যেতে এবং বিল্ড আপে সাহায্য করতে সম্পূর্ণ ইচ্ছুক ছিলেন। এটি পর্তুগালের বল প্রোগ্রেস বা বল সামনে এগিয়ে নেওয়ার জন্য একটি বিশাল ইতিবাচক দিক ছিল। কিন্তু এর নেতিবাচক দিকটি হল, রোনাল্ডো যখন পেনাল্টি বক্স ছেড়ে যান, তখন ফিনিশিং জোনে পর্তুগালের কোনো প্রকৃত স্ট্রাইকার থাকে না। ওই মুহূর্তগুলোতে ব্রুনো ফার্নান্ডেজ সেন্ট্রাল মিডফিল্ডার এবং উইঙ্গারদের বক্সে গিয়ে আক্রমণ করার কথা ছিল, কিন্তু সত্যি বলতে ক্রসের জন্য লড়াই করার মতো শারীরিক ক্ষমতার ক্ষেত্রে তারা বেশ ভুগছিলেন।
অন্য একটি উদাহরণে দেখা যায় ক্রিস্টিয়ানো রোনাল্ডো পর্তুগালকে বল এগিয়ে নিতে সাহায্য করতে বেশ নিচে নেমে এসেছেন, আর তখন ব্রুনো ফার্নান্ডেজের পজিশনটি লক্ষ্য করুন। সেটি একটি আদর্শ সেন্টার ফরওয়ার্ডের পজিশন, কিন্তু ব্রুনো ফার্নান্ডেজ তো এমন একজন খেলোয়াড় যার কাজ হওয়া উচিত খেলা তৈরি করা, পরিচালনা করা এবং দলের আক্রমণকে ড্রাইভ করা, অথচ তিনি কেবল স্ট্রাইকারের পজিশনটি ধরে রেখে বক্সের ভেতরে বল পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এখানে নুনো মেন্ডেজ একটি ডায়াগোনাল পাসের মাধ্যমে খেলাটি ডান উইঙ্গারের দিকে সুইচ করেন, এবং যদিও রোনাল্ডো মাত্র কয়েক সেকেন্ড আগে সতীর্থদের সাথে কম্বিনেশন করতে নিচে নেমে এসেছিলেন, তবুও তিনি এই বয়সেও সঠিক সময় ফিনিশিং জোনের ভেতরে পৌঁছাতে সক্ষম হন। এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই রোনাল্ডো নিশ্চিতভাবেই পর্তুগালের সমস্যা নন। পর্তুগাল পুরো ম্যাচ জুড়েই একটি ম্যান টু ম্যান সিস্টেমে প্রেসিং করেছে। সেন্টার ব্যাক এবং ফুল ব্যাক উভয়ই তাদের সরাসরি প্রতিপক্ষকে তাড়া করতে উপরের দিকে উঠে আসছিলেন। সামগ্রিকভাবে পর্তুগাল এই প্রেসিংটু বেশ ভালোভাবেই কার্যকর করেছে। তারা সফলভাবে প্রতিপক্ষের খেলোয়াড়দের মার্কিং পাস করে দিচ্ছিল, শৃঙ্খলা বজায় রাখছিল এবং ক্রোয়েশিয়াকে পেছন থেকে স্বাচ্ছন্দ্যে আক্রমণ তৈরি করতে দিচ্ছিল না। পর্তুগালের জন্য এটি সম্ভবত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ তারা বলের দখল ধরে রাখতে চাইছিল। যেমন এক জায়গায় দেখা যায় পর্তুগালের বাম উইঙ্গার রাফায়েল লিয়াও একদম বাম ব্যাক পর্যন্ত নিচে নেমে এসে বল ইন্টারসেপ্ট করছেন। প্রত্যেক খেলোয়াড় স্পষ্ট জানতেন যে কাকে মার্ক করার দায়িত্ব তাদের, তাই প্রত্যেকেই তাদের সরাসরি প্রতিপক্ষ কে তা খুব ভালোভাবেই চিনতেন। তবে প্রথমার্ধের শেষের দিকে পর্তুগালের এই ম্যান টু ম্যান প্রেসিং তার ইন্টেন্সিটি বা তীব্রতা হারাতে শুরু করে, যার প্রধান কারণ ক্রিস্টিয়ানো রোনাল্ডো আর আগের মতো আগ্রাসীভাবে প্রেস করছিলেন না। একটি সিকোয়েন্সে দেখা যায় ক্রিস্টিয়ানো রোনাল্ডোর এখানে প্রেসিং শুরু করার কথা। ক্রোয়েশিয়ার সেন্ট্রাল পাসের সব অপশন ব্লক করা ছিল, ফলে তাদের সামনে শুধু লং বল দেওয়ারই সুযোগ বাকি ছিল। কিন্তু রোনাল্ডো বল ধারণকারী ডিফেন্ডারকে ক্লোজ ডাউন করতে অনেক বেশি সময় নিয়ে নেন। বল ক্যারিয়ারের কাছে পৌঁছাতে তার 3 সেকেন্ডেরও বেশি সময় লাগে। আগ্রাসীভাবে স্প্রিন্ট টেনে তাৎক্ষণিক চাপ দেওয়ার পরিবর্তে তিনি কেবল ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাচ্ছিলেন। এই ধরনের প্রেসিং সিস্টেমে ইন্টেন্সিটি বা তীব্রতাই শেষ কথা। আপনি চান যেন প্রতিপক্ষ মাথা তোলার, পরিস্থিতি বোঝার এবং পাস বেছে নেওয়ার কোনো সময় না পায়। লক্ষ্য থাকে তাকে চোখ নিচের দিকে রাখতে বাধ্য করা এবং বল ক্লিয়ার করে দিতে বাধ্য করা, কারণ সে জানে যে এক মুহূর্ত ইতস্তত করলেই সে বলের নিয়ন্ত্রণ হারাবে। যখনই রোনাল্ডো প্রেসিং ট্রিগার বা শুরু করার দায়িত্বে ছিলেন, তখনই পর্তুগালের এই তীব্রতার অভাব দেখা গেছে। ক্রোয়েশিয়া ম্যাচের প্রথম গোলটি পায়। আক্রমণটি আসলে শুরু হয়েছিল একটি থ্রো ইন থেকে, যেখানে বেশ কয়েকজন পর্তুগিজ খেলোয়াড় সম্পূর্ণভাবে মনোযোগ হারিয়ে ফেলেছিলেন। তারা সহকারী রেফারির দিকে তাকিয়ে এটি কার থ্রো হওয়া উচিত এটা নিয়ে তর্ক করছিলেন। ঠিক সেই সুযোগে ক্রোয়েশিয়ান খেলোয়াড় দ্রুত বলটি নিয়ে খেলা শুরু করে দেন। এটিই ছিল প্রথম মনোসংযোগের ঘাটতি। ক্রোয়েশিয়া এরপর আক্রমণটি তৈরি করে দূরবর্তী পোস্টের দিকে একটি ক্রস বাড়ায়। পর্তুগালের ডান ব্যাক সঠিক পজিশন নিতে পারেননি, বল মিস করেন এবং ক্রোয়েশিয়া গোল করে বসে। পর্তুগাল দ্রুত প্রতিক্রিয়া দেখায় এবং একটি পেনাল্টি পায়। ক্রোয়েশিয়ার পেনাল্টি বক্সের ভেতরে মূল লড়াইটির দিকে ফোকাস করা যাক। ক্রোয়েশিয়ান ডিফেন্ডার স্পষ্টতই তার প্রতিপক্ষকে শক্তভাবে ধরে রেখেছিলেন। তিনি তাকে আঁকড়ে ধরে টেনে রাখছিলেন এবং এটি একটি নিশ্চিত গোল করার সুযোগ ছিল, কারণ ক্রসটি ঠিক কোথায় যাচ্ছিল তা দেখুন। বলটি সরাসরি সেই পর্তুগিজ খেলোয়াড়ের দিকে আসছিল, যার গোল করার সব ধরনের সুযোগ ছিল। আপনারা স্পষ্ট দেখতে পাবেন যে ডিফেন্ডারের হাত দিয়ে তাকে ধরে রাখা হয়েছে, কিন্তু তা শুধু হাতেই সীমাবদ্ধ ছিল না, তাদের পায়ের দিকেও তাকান। পর্তুগিজ খেলোয়াড়টি বলকে আক্রমণ করার এবং ডিফেন্ডারের সামনে লাফ দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু শারীরিকভাবে তাকে তা করতে বাধা দেওয়া হচ্ছিল। সুতরাং হ্যাঁ, এটি একটি স্পষ্ট পেনাল্টি ছিল। ক্রিস্টিয়ানো রোনাল্ডো এটি গোলে রূপান্তরিত করেন, যদিও এখানে দুটি আকর্ষণীয় বিষয় দ্বীপই রয়েছে। প্রথমত, গোলরক্ষক শট নেওয়ার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন এবং তাড়াতাড়ি ডাইভ দেওয়া শুরু করেন। দ্বিতীয়ত, আপনার কি মনে হয় ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো পেনাল্টি একদম মাঝখান দিয়ে মারার জন্য কি অবিশ্বাস্য আত্মবিশ্বাসের প্রয়োজন, নাকি এটি আসলে এক ধরনের অনিশ্চয়তার লক্ষণ, যেখানে যে কোনো মূল্যে শটটি যেন কেবল অন টার্গেট রাখার চেষ্টা করা হয়? আপনাদের মতামত কমেন্টে জানান। ব্যক্তিগতভাবে আমি এই ধরনের পেনাল্টি পছন্দ করি না। গোলরক্ষক যদি কেবল নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতেন, তাহলে তিনি এটি বেশ সহজেই সেভ করতে পারতেন। পর্তুগাল তাদের জয়সূচক গোলটি খুঁজে পায়। রাফায়েল লিয়াও বাম উইং থেকে বল পান এবং একটি ক্রস বাড়ান। প্রথম দেখায় এটিকে খুব একটা বিপজ্জনক মনে হয়নি, কারণ ক্রোয়েশিয়ার নিজেদের পেনাল্টি বক্সের ভেতরে সংখ্যার দিক থেকে আধিপত্য ছিল। ক্রসটি দূরবর্তী পোস্টের দিকে চলে যায়। একজন ক্রোয়েশিয়ান ডিফেন্ডার লাফ পর্যন্ত দেননি, অন্য একজন তার পজিশন সম্পূর্ণ হারিয়ে ফেলেন এবং পর্তুগালের আক্রমণাত্মক খেলোয়াড়কে কার্যত কোনো বাধাই দিতে পারেননি। গাভার্ডিওল কেবল তার খেলোয়াড়ের পেছনে দাঁড়িয়েছিলেন, তাকে চ্যালেঞ্জ করার জন্য কিছুই করেননি। পজিশনের লড়াইয়ে সহজেই হেরে যান এবং পর্তুগাল গোল করে। ক্রস মুখোমুখি হওয়ার ক্ষেত্রে এটি ক্রোয়েশিয়ার পক্ষ থেকে সত্যিই খুব দুর্বল ডিফেন্ডিং ছিল এবং পর্তুগাল তাদের দ্বিতীয় গোলটি করতে এর পূর্ণ সুযোগ লুটে নেয়। এরপর ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্তটি আসে, যেটা ছিল ক্রোয়েশিয়ার বাতিল হওয়া সমতাসূচক গোল। চলুন এটি বিশ্লেষণ করা যাক। উইং থেকে একটি ক্রস আসে, আমরা অফসাইড লাইন দেখতে পাচ্ছি। আমরা সেই খেলোয়াড়কেও দেখতে পাচ্ছি যার উদ্দেশ্যে ক্রসটি করা হয়েছিল, এবং শেষ পর্যন্ত যে খেলোয়াড় বলটি জালে জড়ান তাকেও দেখা যাচ্ছে। কিন্তু এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।
প্রথম খেলোয়াড়টি বলে একটু স্পর্শ করেছিলেন এবং তার দিক পরিবর্তন করে দিয়েছিলেন। ঠিক যে মুহূর্তে তিনি বলের সাথে স্পর্শ বা কন্ট্যাক্ট করেন সেই মুহূর্তে গোল করা ক্রোয়েশিয়ান খেলোয়াড়টি অলরেডি অফসাইড পজিশনে ছিলেন। শুধুমাত্র রিপ্লে দেখে বলটিতে আসলেই কোনো স্পর্শ হয়েছিল কিনা তা বলা কঠিন ছিল। কিন্তু আপনারা যদি না জেনে থাকেন, এই ওয়ার্ল্ড কাপের বলগুলোতে বিল্ট ইন সেন্সর দেওয়া হয়েছে যা বলের প্রত্যেকটি স্পর্শ নির্ধারণ করতে পারে। এই ধরনের পরিস্থিতিতে অফিসিয়ালদের সঠিক অফসাইড সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্যই এই প্রযুক্তি ডিজাইন করা হয়েছে। সেন্সরটি নিশ্চিত করে যে ঠিক সেই মুহূর্তেই একটি স্পর্শ বা কন্ট্যাক্ট হয়েছিল। সুতরাং হ্যাঁ, ওই খেলোয়াড়টি স্পষ্টতই বলটি স্পর্শ করেছিলেন। ইতিবাচক দিক, একদিকে এই প্রযুক্তি ফুটবলকে আরও নিখুঁত এবং ন্যায়সম্মত করে তোলে। নেতিবাচক দিক, অন্যদিকে এটি খেলার থেকে আবেগ কেড়ে নেয়। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বলটি এরপর একজন পর্তুগিজ খেলোয়াড়ের গায়ে লেগে ডিফ্লেক্ট হয়েছিল। আপনি বলতে পারেন বল তো পর্তুগিজ ডিফেন্ডারের গায়ে লেগে এসেছে, তাহলে এটি তো আর অফসাইড হওয়ার কথা নয়। কিন্তু এখানে একটি মূল পার্থক্য রয়েছে। এটি কেবল একটি ডিফ্লেকশন বা বলের গায়ে লেগে ছিটকে আসা ছিল। পর্তুগিজ খেলোয়াড় নিজে কখনোই বলকে নিয়ন্ত্রণ নেননি বা ইচ্ছাকৃতভাবে খেলেননি। বলটি কেবল দুর্ঘটনাবশত তার গায়ে লেগে রিবাউন্ড হয়েছিল। তারই কাজটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল। আর ততক্ষণে ক্রোয়েশিয়ান খেলোয়াড়টি অলরেডি অফসাইড পজিশনে ছিলেন। সুতরাং রেফারিরা এই পরিস্থিতিতে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। মূল ফ্যাক্টরটি ছিল বলের টাচ ডিটেকশন সেন্সর, যা কন্ট্যাক্টের সঠিক মুহূর্তটি নিশ্চিত করেছিল। সামগ্রিকভাবে আমরা একটি অত্যন্ত উপভোগ্য ম্যাচ দেখেছি, যার সমাপ্তি ছিল অত্যন্ত চমৎকার এবং নাটকীয়। পর্তুগাল পরবর্তী রাউন্ডে চলে গেছে, যেখানে তারা স্পেনের মুখোমুখি হবে। ব্যক্তিগতভাবে পর্তুগালের জেতার সম্ভাবনা আমি খুবই কম দেখছি। পুরো টুর্নামেন্ট জুড়েই তাদের খেলা অত্যন্ত অনুমানযোগ্য এবং সৃষ্টিশীলতার অভাব স্পষ্ট মনে হয়েছে। ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে আপনার মতামত জানান এবং আমাকে বলুন যে স্পেনের বিরুদ্ধে পর্তুগালের